হাই, আজ আমাদের বিবাহবার্ষিকী। গতকাল আমি অ্যানিভার্সারি উপলক্ষে আমার হাজব্যান্ডকে ছোট্ট একটা কার্ড হাতে বানানো গিফট করেছিলাম। আর আজকে আমার হাজব্যান্ড আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কোথায় কোথায় নিয়ে গেল, অথবা কি কি খাওয়ালো এবং কি কি সারপ্রাইজ দিল, সেটাই আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। জীবনের এই বিশেষ দিনটা বছরে একবারই আসে, আর যখন আসে তখন আমি এই দিনটা সাদরে আহ্বান জানাই। হ্যাঁ, তোমরা ঠিক ধরেছ, টাইটেল দেখে আজ হলো আমাদের 3য় বছরের বিবাহ বার্ষিকী। আজকের দিনেই কয়েক বছর আগে আমার জীবনের মূল্যবান সময়গুলোর মধ্যে একটা দিন কাটিয়েছিলাম। আমি ছাড়াও আমার প্রত্যেকটা সিদ্ধান্তে কেউ যে আমার পাশে থাকতে পারে, সেটা আমি সেদিনই অনুভব করেছিলাম। তো এই দিনটা প্রত্যেকের জীবনে হয়তো খুব সহজেই চলে আসে, অথবা প্রত্যেকে ছোটবেলা থেকে হয়তো অনেক রকম ভাবনা চিন্তা করেই এই দিনটার দিকে পা বাড়ায়। কিন্তু সেই দিন আমি কিন্তু কোনো কিছু ভেবে, কোনো কিছু প্ল্যান করে এগোইনি। জীবনের স্বাভাবিক নিয়মে জীবন আমাকে সেই দিনটি উপহার দিয়েছে। এতদিন যা দেখেছি, সবাই নিজের বিবাহবার্ষিকীর দিনটা খুব স্পেশাল ফিল করে, তো আমিও তাদের মতন আজ ফিল করছিলাম সেটা। তোমরাই বলো না, কেন আমি এ কথা বলবো না? আমার জীবনের দুটো ঘটনা আমার খুবই পছন্দের এবং অযাচিত। সেটা হলো, প্রথম হচ্ছে আমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। যখন আমি পড়াশোনা করতাম, অনেক দূর দূর পড়তে যেতাম। সবাই বলতো, এত দূর দূর পড়তে যাচ্ছিস, কি হবে এত পড়াশোনা করে? আসলেও তো কিছু হবে নাকি এই পড়তে যাওয়াই হবে? আমার একটা সাইকেল ছিল, সেই সাইকেলে করে যখন পড়তে যেতাম, তখন সবাই বলতো যে সাইকেল নিয়ে ঢং ঢং করে পড়তে যাওয়া মানেই কি পড়াশোনা করা? এরকম আমাকে কথা শোনাতো। আমি খুব দুঃখ পেতাম, কিন্তু কাউকে জবাব দিতাম না, কারণ আমার মনে হতো জবাব দেওয়ার মতন পরিস্থিতি তখন তৈরি হয়নি। তারপর যখন আমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলো, আমি তখন 88% নাম্বার পেয়েছিলাম। তো সেই ঘটনার পরে আমি সেই ঘটনা তো মনে রাখবো তো বটেই, সবাই ভাবলো এবং মানতে বাধ্য হলো যে হ্যাঁ, আমি পড়াশোনা তো করতাম। তো গেল সেটা। তবে সেই সময় আমি যে সমস্ত মানুষদের সংস্পর্শে ছিলাম, উইদাউট আমার বাবা মা, বোন এবং আমার নিজের মানুষরা, মানে মামার বাড়ির মানুষরা, তারা ছাড়া সবাই আমাকে এইভাবেই কথা বলতো। তো আমি ভাবতাম যে হয়তো আমার মধ্যে কিছু কমতি আছে। কিন্তু আমার যখন বিয়ে হলো, তারপর আমি ফিল করলাম, না, মা বাবা বোন এরা ছাড়াও আরও আর একজন রয়েছে যে কিনা আমার এত কনফিডেন্সের জন্য দায়ী। নয়তো দেখো না, যে মেয়েটা একদিন এত লজ্জা পেত, এত মনে মনে ইতস্তত বোধ করতো যে কে কি বলবে, কে কি ভাববে, সেই মেয়েটা আজকে ক্যামেরার সামনে প্রত্যেক দিন দাঁড়িয়ে থাকে। তার মনে হয় না কখনো যে কে কি বলবে বা কে কিছু করবে কিনা। এই যে কথায় কথায় বলা হয় যে একজন সফল পুরুষের পিছনে একজন নারীর হাত থাকে, তেমনি ঠিক এটার উল্টোটাও হয়, একে অপরের পরিপূরক। যাই হোক, অনেকক্ষণ ধরে অনেক কটা গোটা গোটা আর ভারী ভারী কথা বললাম। তো চলো এবার তোমাদের বলে দিই, আজ বিবাহবার্ষিকী উপলক্ষে হাজব্যান্ডের সাথে বেরিয়েছিলাম গুয়াহাটিতে। তো ওখানে
কোথায় যাব কি না সেটা কখনোই ঠিক ছিল না আগের থেকে। যখন বেরিয়েছি তখন ট্রেনে বসে থেকে ফোনে সার্চ করে বের করেছি যে হ্যাঁ এই জায়গাগুলোই যাওয়া যেতে পারে। তবে যে জায়গায় যাব ভেবেছিলাম স্টেশন থেকে সেই জায়গার উদ্দেশ্যে রিক্সা ধরে নিই। তো রিক্সার চালক বলেন যে না ওই জায়গায় যাবেন না, ওই জায়গায় তেমন কিছু ভালো নেই আপনাদের দেখার মতো। তো আমরা বর্তমানে যে জায়গাটায় রয়েছি এই জায়গাটার কথা উনি বলেন। এটা হলো ব্রহ্মপুত্র নদের ধারে অবস্থিত একটা ছোট্ট পার্ক, খুব সুন্দর মনোরম এবং গাছপালায় ভর্তি। শুধু যে বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারে তা নয়, প্রত্যেকটা বয়সী মানুষদের জন্য এটা যথোপযুক্ত স্থান। ছোটরা যেমন খেলাধুলা করতে পারে, কিশোর কিশোরী যুবক যুবতী তারা তাদের পার্সোনাল টাইম কাটাতে পারে। এছাড়াও যারা মাঝবয়সী মানুষ তারা এখানে এসে তাদের প্রিয়জনদের সাথে সময় কাটাতে পারে। এবং যারা বয়স্ক রয়েছে তারাও এখানে কিছু সিটিং জোন আছে, সেই সিটিং জোনে বসে সময় কাটাতে পারে। এখানে এত সুন্দর হাওয়া, আর সেই হাওয়া একদমই গরম নয়, সেই হাওয়া হচ্ছে নদীর থেকে বয়ে আনা ঠান্ডা হাওয়া। তো আমাদেরও বেশ ভালো লাগছিল। হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম। তো এখন এসেছি ব্রহ্মপুত্র নদের সাইডে অবস্থিত একটা পার্কে গুয়াহাটিতে। তো চলো দেখতে থাকো। তো এই পার্কটা ব্রহ্মপুত্র নদের তীরে রিসেন্টলি তৈরি হয়েছে। এতটাই নতুন যে লাস্ট 1 মাস ধরে ফ্রিতে টিকিট দেওয়া হয়েছে, কারণ কি ওপেনিংয়ের জন্য। তো আমরা ওপেনিংয়ের যে টাইমটা তার বেশ কিছুদিন পরে গিয়েছি, তাই আমরা টিকিট দিয়েই আমরা ভিতরে ঢুকেছিলাম। তো পার হেড টিকিট হচ্ছে 60 টাকা করে, আর বাচ্চাদের টিকিট ফ্রি এবং 75 বছরের যারা ঊর্ধ্বে তাদেরও টিকিট লাগবে না। তো তোমাদের আরও একটা কথা বলি এই প্রসঙ্গে। আমাদের না কোথাও ঘুরতে যাবার কথা হলেই কিভাবে যেন একটা না একটা বাধা চলে আসে। তো ঠিক আছে, কখনো কখনো ঘুরতে যাওয়ার জন্য বা স্পেশাল কিছু টাইম কাটানোর জন্য সেই বাধাগুলোকেও ম্যানেজ করে নিতে হয়। তো কীরকম বাধা তোমাদের বলি। বৃহস্পতিবার হঠাৎ করে আমি লক্ষ্য করি চিনির শরীরটা আস্তে আস্তে খারাপ করছে। ওর দেখি নাক দিয়ে কাঁচা জল ঝরছে, হাঁচি দিচ্ছে। তো আমি ভাবলাম যে আচ্ছা তাহলে কি আর যাওয়া হবে না, আমি মাঝে একবার ভেবেছিলাম। তো তার পর মুহূর্তে আমি ভাবলাম আচ্ছা কোনো ভালো কিছু করতে গেলে বা ভালো সময় কাটাতে গেলে কিছু না কিছু বাধা তো আসে। তো চিনিকে কি আমি পারি না এই 3 বা 4 দিনের মধ্যে কিছুটা হলেও সুস্থ করে নিতে? তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে চিনির এরকম শরীর খারাপ। তো আমার হাজব্যান্ড বললো তাহলে কি ওটা যাওয়াটা ক্যান্সেল করবে? আমি বললাম যে না, আমি দেখছি, আমি ডাক্তার দেখিয়ে তাড়াতাড়ি সারানোর চেষ্টা করছি। তো যাই হোক, চিনিও হয়তো চায় আমাদের সাথে ঘুরতে যেতে। তো তার জন্যই, এবং ভগবানে অবশ্যই চান তাই, চিনির শরীরটা পুরোপুরি ভালো না হয়ে গেলেও কিছুটা হলেও শরীরটা সুস্থ হয়ে গিয়েছিল ভগবানের কৃপায়, তাই আমরা যেতে পেরেছিলাম। আর তারপরে এই দেখো পার্কের মধ্যে এই যে ছোট ছোট জায়গা ছিল, এই যে এগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। তো ওই যে হাতে যে স্টিকগুলো রয়েছে ওই স্টিকগুলো দিয়ে এগুলো বাজাতে হয়, সুন্দর আওয়াজ হয়। ওলে বাবালে, ওলে বাবালে। ও বাবা, ও বাবা বলছিল। ওয়াও। তো চলো তোমাদের কাছে আজকে, যেহেতু ব্রহ্মপুত্র নদের পাশে আমাদের পার্কটা রয়েছে, তো চলো তোমাদের একটা প্রশ্ন উত্তর খেলা করা যাক। তোমরা আমাকে বলো তো ব্রহ্মপুত্র নদ কেন বলা হয়
মানে ব্রহ্মপুত্র নদ অথচ গঙ্গা নদী। এই যে নদ আর নদী, এদের পার্থক্যটা কি আমাকে জানাবে তোমরা যদি জানো। আর তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই জানিও। আর তাদের বাড়ির কাছ দিয়ে কোন নদী বয়ে গিয়েছে আমাকে অবশ্যই জানিও, আমার এগুলো জানতে বেশ ভালো লাগে। তো এই যে পার্কের এই দেখছো এই যে কি বলবো কংক্রিটের যে মেঝেটা রয়েছে আর এই যে সবুজ ঘাসগুলো রয়েছে, তো এখানে ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে সবুজ ঘাস দিয়ে কেউ হেঁটে যাবেন না, শুধুমাত্র এই সিমেন্টের মানে কংক্রিটের অংশগুলো দিয়ে হেঁটে যাবেন। তো তাই জন্য আমরা চেষ্টা করেছিলাম দুজনে একসাথে হাঁটার। হ্যাঁ, বেশি হয়নি। তো যাই হোক, আর যাই হোক নাই হোক, এই পার্কটার মধ্যে প্রচণ্ড ফুল গাছ ছিল, সুন্দর সুন্দর লাল লাল ফুল, মানে সবুজগুলো দেখলে চোখ জুড়িয়ে যাচ্ছিল। আর এটা দেখো, এটা কিন্তু কোনো কলা গাছ নয়, এটা হচ্ছে এক ধরনের বাহারে ফুলের গাছ, যেগুলো দিয়ে কি বলবো ইনডোর কি আউটডোরে সাজানো যেতে পারে। আর এই দেখো ব্রহ্মপুত্র নদ, কি বড় লাগছে, কি সুন্দর লাগছে। আর ঠিক পার্কটার ঠিক উল্টো দিকে রয়েছে উমানন্দ টেম্পল, মানে কামাখ্যা মন্দিরের যিনি ভৈরব তার আর কি মন্দির, মানে ভগবান শিবের মন্দির। তো ঘুরতে ঘুরতে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, সকালবেলা মুড়ি আর তরকারি খেয়ে গিয়েছিলাম, আর চিনিকে আমি ওর যে খাবার আছে সেটা খাইয়ে নিয়ে গিয়েছিলাম। তো খিদে পেয়ে যাওয়ার জন্য আমরা তাড়াহুড়ো করছিলাম যে কোথায় খাওয়া যেতে পারে। তো এখানে এই দেখো পার্কে চিনি এখানে খুব মজা করছিল। আর তোমাদের একটা বিশেষ জিনিস দেখায়, চিনি আজকে প্রথম মানে 4 চাকা যে কার হয় সেখানে ও চেপেছিল। এখানে চিনি খেলা করছিল আর আমি বলছিলাম যে এই যে ফানেলের মতো যে জিনিসটা, এখান দিয়ে আমার মনে হচ্ছে আমি নিজেই ভেতর থেকে ঘুরে আসি। কিন্তু প্রথমত এটা বাচ্চাদের, বড়দের নয়। দ্বিতীয় কথা, যদি বড়দের হতো আমার হাজব্যান্ড মোটেও আমাকে চাপতে দিত না, কারণ সব কিছুতেই আমাকে না না করে, ভাল লাগে না। এই দেখো না, চিনিকে এই স্লিপে মানে স্লাইডে চড়াচ্ছে, দেখো কীরকম ধরে ধরে। সত্যি বলতে আমি চিনিকে যত্ন করি ঠিক আছে, কিন্তু হ্যাঁ এতটাও মানে এরকম করি না যে হাতে ধরে থাকবো তারপর ও স্লাইডে চড়বে। আমি আলগা করে ধরে থাকি যাতে করে ও নিজেও কিছুটা নামতে পারে, মানে ওর নিজের এক্সপিরিয়েন্স হয় আর পড়েও না যায়। কিন্তু ওর পাপা ওকে মানে বিশাল যত্ন করে, মানে যখন দেখে একবারে আতুপুতু করে রাখে। আমি বলি যে এত আতুপুতু করো না, ওকে কিছু তো শিখতে দাও। তো যাই হোক, এই যে এই অ্যাক্টিভিটিগুলো সবই বাচ্চাদের জন্য। আর এখানে জিমও ছিল। হ্যাঁ, গোল 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 গোল, ইয়ে ইয়েস ইয়েস ইয়েস। ও চিনি কেমন, চিনি কেমন লাগছে, চিনি কেমন লাগছে রে? ভালো হ্যাঁ, জল দেখলে আমার ভীষণ ভয় লাগে, কিন্তু দেখতেও যদিও ভালো লাগে। এগুলো মানে বাচ্চাদের এক্সারসাইজের জন্য খুব ভালো, বলো? সুন্দর, অনেক ব্যবস্থা করেছে, কি সুন্দর সবুজ লাগছে পুরো। সত্যি বলতে আমি জীবনে এটা প্রথমবার ফিল করেছি, মানে প্রথমবার বলতে এটা জীবনের প্রথম অভিজ্ঞতা। মানে আমার বিয়ে হওয়ার পরে আমি এটা ফিল করেছি আমার হাজব্যান্ড আমার জীবনে এমনই একটা ভূমিকা গ্রহণ করছে, যার জন্য না আমি প্রচণ্ড পরিমাণে কনফিডেন্স পাই সব কিছুতে। মনে হয় যে হ্যাঁ সব পারবো, সব করে নিতে পারবো এইরকম। কিন্তু বেশ কিছুদিন আগে এই জিনিসটা আমার মধ্যে ছিল না, মানে মনের মধ্যে একটা জড়তা কাজ করতো। ভাবতাম যে কেউ যখন আমাকে কিছু বলবে তখন আমি কি বলবো। আর সত্যি আমাকে অনেকে অনেক কিছু বলতো, যেমন এই যে আমি না একটু পুরনো ধরনের, মানে একটু পুরনো ধরনের পোশাক পরতে পছন্দ করি। পুরনো ধরনের পোশাক বলতে তারা বলতো আমি পুরনো ধরনের পোশাক পরতে পছন্দ করি, যেমন ধরো আমি সাধারণত কুর্তি চুড়িদার এই ধরনের জিনিসপত্রই পছন্দ করি। কিন্তু সবাই বলতো যে আমি একটু পুরনো ধরনের, একটু জিন্স টপ পরা উচিত,
বা আরও কিছু পরা উচিত। সত্যি বলতে আমি এরকম নয় যে পরি না, জিন্স টপও আমি পরি, কখনো তোমাদের সাথে শেয়ার করব পরে, কিন্তু আমার মধ্যে একটা জিনিস কাজ করে যে ভদ্রতা মেনটেন করে অবশ্যই পোশাক পরা উচিত, এবং পুরোটাই কনফিডেন্সের উপরে ডিপেন্ড করে যে আমি যদি কনফিডেন্স ফিল করি আমি সেই পোশাকটা পরবো। তবে কারোর কথা শুনে বা কাউকে দেখে সেই রকমই যে আমি পোশাক পরবো এটার কোনো মানে নেই। দ্বিতীয় কথা হচ্ছে তার মতন সুন্দর যে আমাকে লাগবে এরকমও ব্যাপার নেই, অথবা আমাকে হয়তো ওর থেকেও পরে বেশি সুন্দর লাগবে, কিন্তু তা সত্ত্বেও নিজের রুচিবোধটা নিজের কাছেই রাখা উচিত। কারোর কথা শুনে নিজেকে কখনোই পাল্টানো উচিত নয়, কারণ তোমাকে যে সত্যি ভালোবাসে সে তুমি যাই পড়ো যাই করো, হ্যাঁ ভুল আর অপরাধ বাধে, সে তোমাকে অবশ্যই মেনে নেবে। এটাই আমি সারা জীবনে ফিল করেছি। তো সত্যি বলতে এই যে বললাম না, একজন পুরুষের পিছনে একজন নারী, এবং অবশ্যই একজন নারীর পিছনেও একজন পুরুষের ভূমিকা অবশ্যই থাকে। তো সত্যি বলতে আমি আমার হাজব্যান্ডের জন্য সেই কনফিডেন্সটা পেয়েছি। তো তারপর দেখো এই পার্কটা থেকে মানে চিনিকে ঘুরিয়ে মেনলি পার্কে যাওয়া, তো চিনিকে ঘোরানোর জন্য। তো যাই হোক, পার্কে ঘোরার পরে আমরা চলে গিয়েছিলাম সিটি সেন্টারে। তো বিশেষ কিছু মানে খাওয়া দাওয়া করার জন্যই মেনলি। তো তখন আমার চিনিটা মানে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গিয়েছিল। তো ঘুমিয়ে গিয়েছিল একদিক দিয়ে ভালো, কারণ ও প্রচণ্ড ঘ্যান ঘ্যান করেছিল, আসলে শরীরটা খারাপ। তো ঠিক আছে, কিছু করার নেই, সব দিকটাই মেনটেন করতে হবে। তো ওখানে গিয়ে জানো একটা কাণ্ড তোমাদের বলি। প্রথমে আমি না একটা গয়নার দোকানে, বেশ ভালো লাগলো গয়নাগুলো, তো আমি ঢুকেছিলাম। তো ঢোকার পরে আমি একটা গয়না পছন্দ করলাম, মানে আংটি ছিল ওটা, রিং ছিল। তো যাই হোক, রিংটা পছন্দ করার পর আমি বললাম যে আচ্ছা এটা কী দিয়ে তৈরি? তো উনি বললেন যে এটা হচ্ছে গোল্ড আর এটা হচ্ছে ডায়মন্ড। সত্যি বলতে আমি না ওটা আশা করিনি। দাঁড়াও, তোমাদের ওই গল্পটা আমি পরে বলছি। তো এই যে এই দোকানে ঢুকেছিলাম, এটা হচ্ছে মানে কি বলবো, ওয়্যার যেসব জিনিসপত্র রয়েছে, মানে ওই হেডফোন বা মোবাইলের সব কিছুর দোকান। তো ওখানে গিয়ে গাড়িগুলো খুব পছন্দ হচ্ছিলো আমার, ওই জন্য একটু ভিডিও করে নিয়েছি। তো যাই হোক, যেটা বলছিলাম, তো জিজ্ঞাসা করলাম যে কী দিয়ে মানে তৈরি বা মেটালটা কি? বললো সোনা আর ডায়মন্ড। তো এটা শোনার পর আমি একটু অবাকই হলাম। আমি বলছি যে আমি তো খুবই সাধারণভাবে, মানে খুব সাধারণভাবে বলতে কোনো রকম কিছু চিন্তা না করে এমনিই ঢুকে যেতে হচ্ছে ফ্যান্সি গয়না এই ভেবে। তো আমি না বুঝতে পারিনি যে জিজ্ঞাসা করলাম যে কী দিয়ে তৈরি। তো উনি যখন বললেন আমি একটু হতভম্ব হয়ে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমার গোল্ড আর ডায়মন্ডের আংটি আছে, তো ওটা নেওয়ার কোনো মানেই হয় না। আমি ওটা শখে এমনি আর কি কী বলবো, ইমিটেশন এই ভেবে ঢুকেছিলাম। তো যাই হোক, ওখান থেকে পরে আমি বেরিয়ে আসি। আমার হাজব্যান্ড বলছিল তো নিয়ে নাও না, কি আছে? আমি বললাম যে না না, দুটো একই রকম আংটি নিয়ে আমি কী করব, বরং পরে অন্য কিছু কিনবো। তো যাই হোক, পরে আর নয়, আমার হাজব্যান্ড সেই দিনই একটা গয়না কিনে দিয়েছে, সেটা আমি পরের দিন দেখাবো তোমাদের, আজকে হয়তো সম্ভব নয়। তো যাই হোক, তারপর এই যে দেখো চিনি এই পুলিশের গাড়ি করে সারা এই যে চত্বরটা ছিল এখানে ঘুরে বেরিয়েছিল, মানে রিমোট কন্ট্রোল কার। তো প্রথমবার ও এরকম গাড়িতে চললো, প্রথমবার না ও চেপে একটু হতভম্ব হয়ে গিয়েছিল, মুখটা কীরকম কাঁচুমাচু করেছিল। তারপর দেখি ও মা হাসছে, আবার বলছে চাবু, মানে আবার চাপবো। তো যাই হোক, তারপর আর সময় ছিল না, তো খাবার জন্য সেখানে যেতাম আর কি, মানে ফুড কাউন্টারে। তো তার আগে এখানে কিছু জিনিসপত্র কেনার ছিল, এখানে কয়েকটা জিনিস কিনেছি, তো সেটাও তোমাদের পরে দেখাচ্ছি। আজকের এই বিশেষ দিনে ভগবানের কাছে প্রার্থনা করি, আর যাই করি অন্তত যেন কারোর ক্ষতি না করি, আর প্রত্যেকের জীবনে যেন এই দিনটা প্রত্যেক বছর ফিরে আসে, আর প্রত্যেকে যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর তোমরাও আমাদের অবশ্যই একটু আশীর্বাদ করো যাতে আমরাও সুখে থাকতে পারি। সত্যি বলতে বিয়ের আগে বিয়ের সম্পর্কে আমার খুবই বাজে ধারণা ছিল। এটা মনে হতো যে বিয়ে হলে মেয়েরা হয়তো পুরুষ, মানে মহিলারা পুরুষদের জন্য খেটে মরে যায়, পুরুষরা সেটার মূল্য দেয় না, ইত্যাদি ইত্যাদি, হেনা তেনা আরও অনেক কিছু। কিন্তু সত্যি বলতে এই ধারণাটা হয়তো কিছু কিছু ক্ষেত্রে সত্যি, কিন্তু একজন ভালো ছেলে বা একজন ভালো মেয়ে এই ধারণাটা অবশ্যই বদলে দিতে পারে পুরোপুরি। বারবিকিউ নেশনে যাব, এই জায়গাটা একবার ঘুরে দেখে নেব কি কি আছে না আছে সেটা দেখার পর। তো যাই হোক, তারপর আর যাওয়া হয়নি। তো আমার হাজব্যান্ড এই যে KFC চিকেন অর্ডার করেছিল, আর চিনি খাচ্ছিল আলু সেদ্ধ দিয়ে মুড়ি।
আমার হাজব্যান্ড গেছে ওয়াশরুমে, তো চিনি আর আমি বসে আছি, চিনি আর আমি, চিনি কার্টুন দেখছে অ্যাজ ইউজুয়াল। তো আবার মোমোর অর্ডার দিয়েছে। আগে থেকে দুটো এখন পেয়ে গেল মোমোর অর্ডার পেয়ে যাবে নাকি এটা আছে না এখনো হয়নি তো, আবার মোমোর অর্ডার দিয়েছে। এই চিকেনটা এতটা আমি নিতে বলিনি, গাদা নিয়েছে, তারপর লাস্টে নিজেই খেতে পারছে না, আমাকে খেতে হলো। আবার চিকেন, মোমো, চিকেন মোমো, চিকেন দার্জিলিং চিলি মোমো, আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ অর্ডার দিয়ে এসছে, বলেছে হলে ডাকবে। ফ্রেঞ্চ ফ্রাই তো আমার ভালো লাগে না খেতে, মোমোটা ভালো লাগে, ভাল লাগে না, আবার আমাকেই খেতে হবে, ভালো লাগে না। তো যেটা বলার সেটা হচ্ছে, এটা তো আমাদের 3 নাম্বার অ্যানিভার্সারি চলছে আজকে, মানে আজকে। তো যখন বিয়ে হয়, বিয়ের পরের দিন যে দিনটা হয় না, ওই দিনে আমরা গিয়েছিলাম হচ্ছে মোমো খেতে, ঠিক আছে। তারপরে ওয়াও মোমোতে গেছিলাম। তো তারপরে আর কখনোই ওয়াও মোমোতে অন্তত যাওয়া হয়নি, খাওয়া হয়েছে মোমো, কিন্তু ওয়াও মোমোতে যাওয়ার সময় হয়নি, কারণ কাজের মধ্যে থাকি তো। তো আজকে আবার 3 নাম্বার অ্যানিভার্সারিতে ওয়াও মোমো খাবো। তো চলো। যদি বলো যে তোমার প্রিয় ফাস্ট ফুড কোনটা, তো আমি বলবো 1 নাম্বারেই মোমো। আমার মোমো খেতে খুব ভালো লাগে, যত বেশি ঝাল হবে, মানে চাটনিটা যত বেশি ঝাল হবে ততই আমার আরও ফেভারিট হয়ে যায়। তো যাই হোক, সেই কথা ভেবে আমার হাজব্যান্ড হচ্ছে মোমো নিয়েছিল, আর হচ্ছে ক্রিসপি চিকেনটা তার খুব ফেভারিট ছিল। আমি বলেছিলাম ছোট দেখে নাও, কিন্তু তার মনে হয়েছে না আমি অনেকটা খেতে পারবো, কিন্তু আমি তো জানি কতটা খেতে পারবে। বেশিটা নেওয়ার পরে বোঝে যে আমি আর খেতে পারছি না, আমি অনেক খেয়ে নিয়েছি, তুমি খেয়ে নাও বাকিটা। তো যাই হোক, খেতে হয়েছিল, তো কি করা যাবে আর। কেমন লাগলো অবশ্যই জানিও।